জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বাবা ছেলের সিন্ডিকেটে চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারে জানিয়ে দিব বিজিবি বিএসএফের বৈঠক। ভারতের কাছে হারানো প্রায় 200 একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ। এদিকে জুলাই থেকে আগস্টে নৃশংসতা, জাতিসংঘের তথ্যানুসন্ধান দল বাংলাদেশে থাকবে 1 মাস। জানিয়ে দিব রাজশাহীর সাবেক এমপি এনামুল হক গ্রেপ্তার। সবশেষে জানিয়ে দিব সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বাবা ছেলের সিন্ডিকেটে চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন সংস্থা নিয়োগ, বদলি ও টেন্ডার বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতি। তার বিরুদ্ধে আছে অসংখ্য চাঁদাবাজির অভিযোগও। মন্ত্রীর বাসায় বস্তায় বস্তায় টাকা প্রবেশের নেপথ্যে কাজ করতেন জ্যোতি। বাবার ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা লুটপাট করছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে বাবা ছেলে মিলে গড়ে তুলেছিলেন বিশাল সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের মাধ্যমেই গড়ে উঠেছে বিপুল অবৈধ সম্পদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু অনপনেয় বা অমোশনীয় কালি কেনার ক্ষেত্রে যে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে, এর সঙ্গেও ওই সিন্ডিকেট জড়িত বলে বেরিয়ে এসেছে। ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় গ্রেপ্তারের পর রোববার জ্যোতিকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে তিনি পুলিশকে চাঞ্চল্যকর এসব তথ্য দিচ্ছেন। সূত্র জানায় কেবল মন্ত্রণালয় বা এর অধীন প্রতিষ্ঠানেই নয়, বাইরেও দাপট দেখাতেন সিন্ডিকেট সদস্যরা। রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিল জ্যোতির একছত্র আধিপত্য। ধানমন্ডি এলাকায় কোনো রেস্টুরেন্ট ব্যবসা করতে গেলে জ্যোতিকে চাঁদা দিতে হতো। তাকে মোটা অঙ্কে টাকা দিলে অনায়াসেই মিলত রেস্টুরেন্টের লাইসেন্স। রেস্টুরেন্ট থেকে চাঁদা ছাড়াও কাউরান বাজার থেকে প্রতিদিন চাঁদা তোলা হতো। ফুটপাতে ব্যবসা, বাজার, মাদক ব্যবসায়ী ও আবাসিক হোটেল থেকে উঠত চাঁদা। এ টাকা মন্ত্রীর হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বে ছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও 2 জনের উপর। এ টাকার মোটা অংশ পেতেন আসাদুজ্জামান খান কামাল। পাশাপাশি এ টাকার একটা ভাগ পেতেন তার ছেলে। সূত্র জানায় গত জুলাই থেকে আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্দোলন নেতৃত্বহীন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে তুলে নেওয়ার নির্দেশ এসেছিল তার কাছ থেকে। আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশও দেন জ্যোতির বাবা আসাদুজ্জামান। সূত্র জানায় আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান খান কামাল, স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে জ্যোতি, মেয়ে সোফিয়া তাসনিম খান এবং একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে দেশের বাইরে পালাতে না পারেন সেজন্য ইতিমধ্যে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিজিবি বিএসএফের বৈঠক। ভারতের কাছে হারানো প্রায় 200 একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় 200 একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। রোববার অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে এর সিদ্ধান্ত হয়েছে। বিজিবির 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয়রা জানান, বিবাদমান জমিগুলো ভারত সীমান্তের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্ম নদী ঘেঁষা 40 পাড়া এলাকায় অবস্থিত। 40 পাড়া বর্ডার আউটপোস্টের বিওপি পিলার 157/MP থেকে 85/10 এস এলাকা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা পিলার পদ্মা নদীর ভাঙনে ও প্রাকৃতিক দুর্যোগের সীমানা এলোমেলো হয়ে যায়। বিজিবি সূত্র জানায়, গত 10 ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার, বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক
আনুমানিক 200 একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক 40 একর জমির গড়মিল পাওয়া যায়। রোববার দুপুরে বিএসএফের আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির জামালপুর বিওপির সীমান্ত পিলার থেকে আনুমানিক 150 গজ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিবাদমান জমি নিয়ে আলোচনা হয়। এছাড়াও সীমান্ত হত্যা বন্ধ ও মাদক পাচার রোধে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিজিবির পক্ষে কুষ্টিয়ার বিজিবি 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শিদ রহমান এবং বিএসএফের পক্ষে রওশনবাগ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিক্রম দেব সিং নেতৃত্ব দেন। জুলাই আগস্টের নৃশংসতা, জাতিসংঘের তথ্যানুসন্ধান দল 1 মাস থাকবে বাংলাদেশে। ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংস দমনের চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, সে বিষয়ে 1 মাস তদন্ত করবে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। ঢাকা, চট্টগ্রাম ও রংপুর সহ দেশটির 8টি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করবেন প্রতিনিধি দলের সদস্যরা। জেনেভা থেকে জাতিসংঘের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, 8 সদস্যের তথ্যানুসন্ধান দলের 2 জন সদস্য আজ সোমবার ঢাকায় আসছেন। আগামীকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন আরও 3 জন সদস্য। মূলত আগামীকালই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে। তথ্যানুসন্ধান দলের অন্য সদস্যরাও আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় চলে আসবেন। প্রাথমিকভাবে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল বাংলাদেশে 4 সপ্তাহ অবস্থান করবে। তদন্তের জন্য প্রয়োজন হলে আরও কয়েকদিন তারা থাকতে পারে। জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র এসব বিষয়ে প্রথম আলোকে নিশ্চিত করেছে। সূত্রগুলো আরও জানিয়েছে, তথ্যানুসন্ধান দলটি গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে। তদন্ত প্রতিবেদন আগামী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হতে পারে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জাতিসংঘের তথ্যানুসন্ধান দলটি স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করবে। এজন্য তারা মাসখানেক বাংলাদেশে থাকবে। তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের আগে তা সরকারকে দেবে। তবে মনে রাখতে হবে, তদন্তের বিষয়ে সরকারের কোনো পর্যবেক্ষণ থাকলেও তা তথ্যানুসন্ধান দলের চূড়ান্ত প্রতিবেদনে প্রতিফলিত হবে না। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে জুলাই ও আগস্টের শুরুতে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে চিঠি লিখেন। তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রুবি ম্যান ঘোবনের নেতৃত্বে 3 সদস্যের একটি অগ্রবর্তী দল 22 থেকে 29 আগস্ট ঢাকা সফর করেছিল। 8 দিনের এই সফরে প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, রাজনীতিবিদ, ছাত্র আন্দোলনের নেতা, বিক্ষোভ সহিংসতায় শিকার ব্যক্তিদের পাশাপাশি নাগরিক সমাজসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে অন্তত 40টি বৈঠক করে। পরে এসব বৈঠকের ভিত্তিতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে জাতিসংঘ তথ্যানুসন্ধান দল তাদের কার্যপরিধি চূড়ান্ত করে। রাজশাহীর সাবেক এমপি এনামুল হক গ্রেপ্তার। রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করার তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আজ সোমবার সকালে র্যাবের মিডিয়া উইং থেকে তথ্য জানানো হয়। গত 5 আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক। সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ময়মনসিংহ উপজেলার দোবাউড়া থানায় আটক হয়েছেন। ময়মনসিংহ উপজেলার দোবাউড়া থানায় আছেন তারা। স্থানীয় জনতা তাদের আটক করেন।
তাদের সঙ্গে আরও আটক হয়েছেন ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব। একটি প্রাইভেট কার নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন তারা। পরে রবিবার রাতে সীমান্ত এলাকা থেকে তাদের ধাওয়া দিয়ে আটক করে এলাকাবাসী। ৭১ টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান বলেন, আমার বাড়ি ময়মনসিংহ সদরে। আমাকে আমার স্যার মোজাম্মেল হোসেন বাবু সীমান্ত দিয়ে আসার কথা বলেন। তারপর আমি তাকে নিয়ে আসার পথে 10টি মোটরসাইকেল পথ অবরুদ্ধ করে। মোটরসাইকেল আটকে আমাদের কিল ঘুষি মারতে থাকে। শ্যামল দত্ত বলেন, আমার কাছে 30,000 টাকা তারা নিয়ে যায়। এ ব্যাপারে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চানমিয়া বলেন, তাদের সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল 6টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। আটককৃত 4 জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু। এর আগে সপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ।